মির্জা শানমুগ্ধ ৪৯-এর দ্বিতীয় খণ্ড জান্নাতুল ফেরদৌস মিথিলা। সঙ্গে আছি আমি আপনাদের সবার ফেভারিট আপু মুন্নি। তুই আমার আগে তোর মরণপাপ। ক্রন্দনের উপরে পড়া ঢেউয়ের নাস্তানাবুদ সপ্তদর্শী। আর্তনাদে ফাটছে বুক। শটান শিরদাঁড়ায় বোধহয় জং ধরেছে তার। নত যেন হয়েছে ছোট্ট মাথাটা। মোলায়েম হাত দুটো তার বন্দী হয়েছে যুবকের রুক্ষ হাতের মুঠোয়। তা সরিয়ে ফেলার খুব একটা উদ্বেগ নেই সপ্তর্ষির অন্তরালে। যুবক রুড়ো ক্রুদ্ধতার নামে গভীর দৃষ্টি নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে অবুঝ রমণীর পেল্লব মুখপানে। কাঁদতে কাঁদতে লাল টুকটুকে ভাব ধরেছে সপ্তদর্শীর সরু নাকের ডগাটা। গাল দুটোয় ভর করেছে লালিমা, ঠোঁট ফুলে কলা গাছ। রুড়োমানব আগ বাড়িয়ে থামালো না মেয়েটাকে। আশ্চর্য, মেয়েটা রেহেন রূপখানা অত মনে ধরল কেন তার? কেমন বেহায়ার ন্যায় তাকিয়ে আছে এক দৃষ্টে। মানবী এবার নড়েচড়ে উঠল। ক্ষুদ্র বদনে তার কান্নার দরুন কেঁপে কেঁপে উঠছে। কণ্ঠে এক রাস নিষ্পাপ পরশ লেপ্টে এসে আড়ল। আমার আব্বুকে মারবেন না, বেস্ট, লোকটাকে থামান। যুবকের বাদামি অধৈর্য গলে আচমকা টান বসালো বাঁকা হাসির। চোখ দুটোতে নামালো চিরচেনা ক্রুদ্ধতা। সে তৎক্ষণাৎ মাহির হাত থেকে ছো মেরে কেড়ে নিল ফোনটা। অতঃপর বৃদ্ধা আঙুলের দক্ষ স্পর্শে ফোনের লাইন করলো ডিসকানেক্ট। এহেন কাণ্ডে আতঙ্কে আতকে ওঠে মাহি। সহসা বিচলিত কণ্ঠে বলে ওঠে, কি করলেন? লোকটাকে থামালেন না কেন বেস্ট? আমার আব্বু। এত সহজে মারবো না তোর জানোয়ার বাপকে। তার যে এখনো অনেক পাওনা বাকি আছে। বাট এতটুকু জেনে রাখ, তোর বাপের মৃত্যু আমার হাতেই নির্ধারিত। তা হোক আজ অথবা কাল। মানবীর ছোট্ট হৃদয়ের নরম ত্বকে কথাগুলো যেন এক একটা তীরের ফলার ন্যায় বিঁধল। সে কি অসহ্য অনুভূতি! দম আটকে আসার উপক্রম মাহির। সদ্য কর্তিত পাখির ন্যায় ছটফটাতে লাগলো তার ক্ষুদ্রতনু। আক্ষি ভরে খানিকটা নুয়ে এসে সপ্তদশীর ভঙ্গুর কণ্ঠে আড়ল, এত বিষ! মনের কোণে এতটা বিষ নিয়ে কেন নিজের শত্রুর মেয়েকে এভাবে নিজের কাছে আটকে রাখার পায়তারা চালাচ্ছেন? এর চেয়ে ঢের শাস্তি ছিল আপনি যদি আমাকে একেবারে প্রাণে মেরে ফেলতেন। যুবক হাসল, তাচ্ছিল্যের সে হাসি। চোখ দুটোতে শ্লেষাত্মক ভাব ভঙ্গিমা ফুটিয়ে সে কেমন গমগমে গলায় শুধালো, তুমি মরে গেলে আমি চালাবো কাকে, বান্দির মেয়ে? তেজ বাড়ল মাহির। অশ্রুসিক্ত লোচনে এক অদৃশ্য আগুন লেপ্টে তড়া ঘাড় উঁচিয়ে তাকালো বেয়াদব নাম খ্যাত পুরুষের পানে। দাঁত কপাটি একে অপরের সনে পিষ্ট করতে করতে বলে ওঠে, আপনার কি একটুও খারাপ লাগে না? একটুও বুক কাঁপে না এসব করতে? আমার এমন কান্না বিজড়িত কণ্ঠ শুনেও এভাবে এতটা কোল্ড এক্সপ্রেশন দেন আপনি? কথাটা গায়ে লাগায়নি মুগ্ধ। উল্টো ভাবলেশীন ভঙ্গিতে হাত এগিয়ে এনে মুখের কাছে তুড়ি বাজিয়ে হামি টানলো বড়সড়, যেন মেয়েটার কথাবার্তায় বিন্দুমাত্র পাত্তা দেবার ইচ্ছে নেই তার। সপ্তদশী নাক টানল। এক অবদ্ধ ঘৃণার দেয়াল তুলল মন মস্তিষ্কে। ভগ্ন হৃদয়ে জুড়িয়ে আসা কণ্ঠে অস্পষ্টে আড়ল, এখন নিজের বেঁচে থাকার উপরেও বড্ড আফসোস হচ্ছে আমার। কেন যে এত কিছুর পরও আল্লাহ আমায় বাঁচিয়ে রাখলেন? সপ্তদর্শীর অস্পষ্টে আওড়ানো বাক্যগুলো বেশ কানে গেল মুগ্ধের। পরপরই গালের ভাঁজে নিজ নলকে জিভের ডগাটা ঠেলে দিল নির্দয় মানব। কোনরূপ বাক্য ব্যয় আচমকা নিজ শক্ত হাতের অমসৃণ থাবায় আঁকড়ে ধরল রমণীর নরম চোয়াল। এক ঝটকায় জোর করে মেয়েটার মুখখানে ঘুরিয়ে আনলো নিজের দিকে। মাহি চোখ খিচে বন্ধ করে নিয়েছে ততক্ষণে। যুবক নীরবে বাঁকা হাসল তা দেখে। বেহায়াপনার চরম সীমানায় নিজের আবির্ভূত করে সে আচানক মুখ লাগালো মাহির মসৃণ মুখ পানে। যুবকের উষ্ণ নিঃশ্বাসের প্রতিটা ঝাপটা যেন তীব্রতার দোল খাচ্ছে। সপ্তদর্শীর সম্পূর্ণ মুখমণ্ডলে মাহি হাঁসফাঁস করছে এবার। দুই হাতের আলতো করে ধাক্কা বসায় রুরমানবের রুক্ষ বক্ষ ভাঁজে।
অথচ বালাইশার পাহাড় সম বলিষ্ঠ পুরুষ কিনা নিজ জায়গা হতে টলল না একটু। বেচারি সপ্তদর্শী চোখ দুটো বুজে রেখেই ফের ঢুকরে উঠল। এরই মধ্যে যুবক হুট করেই নিজ খোঁচা খোঁচা দাড়িতে আবৃত সুরুক্ষ চোয়ালখানা আলতো করে ছোয়ালো সপ্তদর্শীর মসৃণ কপলে। মুহূর্তেই কেঁপে ওঠে মাহি, আটকে গেল নিঃশ্বাস, বুকটা ঢিপ ঢিপ করছে তার, গালে বোধহয় বিঁধেছে হুল। রূঢ় মানব নিজ কাণ্ডে মত্ত, চোখ দুটো আবেশে বুঝে নিয়ে অনবরত নাক কান ঘষছে, নাক গাল ঘষছে সপ্তদশী মসৃণ গালে। রুক্ষ সুদক্ষ সুদং দক্ষ সুগন্ধ রসিকের ন্যায় আচমকা মেয়েটার গা থেকে নিঃশ্বাস টানলো জোরালো। পর মুহূর্তে আচ্ছন্নতার ঘুরে ডুবিয়ে দিল মাফিয়া বেস্ট। দিন দুনিয়া ভুলে তীব্র মাদকের সংস্পর্শে এসে সদ্য আসক্ত হবার ন্যায় হাসকিশোরে আওড়ালো, ওহ মাই মাই মাই, ইয়োর স্মেল লাইক মাইন। মুহূর্তেই কপাল কুচকায় মাহে, তর এক ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন আমায়, খবরদার কথায় কথায় আমায় ধোবেন না। যুবকের ঘোর তখনও অটুট, মেয়েটার পানে দাবিয়ে রেখেছে সরু নাকের ডগাটা। আগের ন্যায় চোখ দুটো বুজে রেখে নিরেট কণ্ঠে আওড়ালো, আমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেভাবেই তোকে ছুব। তুই না বলার কে? এসব পরিণতির কথা আগে মনে ছিল না? কি দরকার ছিল আগ বাড়িয়ে আমার কাছাকাছি আসার? কি দরকার ছিল যখন তখন আমার গা ঘেঁষার? ইউ নো না আই ওয়ার্ন ইউ পিচ্ছি, বাট তুই শুনিসনি। শুনিসনি তো তাহলে এখন দূরে যেতে বলছিস কেন? আর কেনই বা করছিস এত আফসোস? কি লাভ আফসোস করে? মাহি থমকায়, আনমনে মস্তিষ্কের গভীরে নাড়া দেয় পুরনো ঘটনা প্রবাহগুলো। সে কখন ঘেঁষল লোকটার কাছাকাছি? প্রতিবার তো লোকটাই মুখ তুলে চলে আসে তার নিকট। তাহলে এবার দোষের পাল্লাটা উল্টে গেল কেন? মাহি নাক ফুলায় বেশ, দৃঢ় চোয়ালে চিরবিরিয়ে বলে ওঠে, আমি জানতাম আপনি কখনো স্বেচ্ছায় আমার কাছে ঘেঁষিনি। আমি যেন মতে আমি কখনো স্বেচ্ছায় আপনার কাজ ঘেঁষিনি। অলক্ষে দাঁতের রুড়ো চিপায় অধর পিষে হাসল রুড়ো মানব। হাল গোছে গাল ছড়িয়ে আনলো মেয়েটার পানে গালের উপর থেকে। পরক্ষণেই কুঞ্চিত দৃষ্টিতে তাকালো সম্মুখে। মাহির দৃঢ় দৃষ্টি নড়বড়ে হয়নি এখনো। যুবক কেমন বাঁকা হেসে আচানক সপ্তদশী চোয়াল চেপে তার ক্ষুদ্র মুখখানা এগিয়ে আনলো নিজের কাছে। কণ্ঠে অনর পরিতুষ্ট বজায় রেখে হিসিয়ে শুধালো, ওহ মাই ফাকিং সিগনোরা, ব্যাপার না, এবার থেকে ঘেঁষবি, যখন তখন ঘেঁষবি, যেভাবে চাইবো সেভাবে ঘেঁষবি, যত চাইবো তত ঘেঁষবি। ট্রাস্ট মি সিগনোরা, তুই নিজে থেকেই এসব করবি। যুবক এহেন আত্মবিশ্বাসী হুট করেই শ্লেষাত্মক হাসি ফুটল মাহির ঠোঁটের কোণে। আওড়ালো শ্লেষাত্মক বাণী, ইন ইয়োর ড্রিমস মেবি। তৎক্ষণাৎ দৃষ্টি তীক্ষ্ণ হলো মুগ্ধের, চোয়াল হলো শক্ত, কণ্ঠে তেজ ঢেলে যুবক পরপরই শুধালো, জাস্ট ওয়ান মোর ওয়াচ। শুধু তোর লাইফে নয়, বরং তোর স্বপ্নেও কাবু করে বসবো আমি। অ্যান্ড গেস হোয়াট? আমার এই তিক্ত দহনে পুড়ে একাকার হতে তুই নিজেই আমার কাছে ছুটে আসবি সিগনোরা। সপ্তদর্শী মুখায়বে বিপরীত ছাপ স্পষ্ট, চোখ দুটোয় চিকচিক করছে নোনা জল। দৃঢ়তা নামালো কোনছায়, এত কনফিডেন্স? যাকে আমি কেবল ভাবছি ওই দিনটার কথা, যেদিন দ্য শ্যাডো মনস্টার ওরফে দ্য বিস্ট, ব্লাডি বিস্ট নিজের ইগো স্যাটিসফাইড করতে না পেরে ভীষণ বাজেভাবে হেরে যাবে। সেদিন তার অবস্থানটা কেমন হবে? লাইক এখন যেমন তেজ আছে তখন তেমন তেজ থাকবে তো? সপ্তদশীর তীক্ষ্ণ বাক্যবাণী শক্ত হলের রূঢ় মানব, শক্ত হলেন রূঢ় মানব, ফোটালেন ধীর চোয়াল। মেয়েটা যে তাকে অপ্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ছে তা তার বুঝতে বাকি নেই মাফিয়া বিস্টের। সে তৎক্ষণাৎ ছোটের কোণে বাঁকা হাসির রেশ টেনে নীরবে বোঝালো সম্মতি। কিয়ৎক্ষণ একদৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে পরপরই গমগমে গলায় শুধালো, তেজ এবং শক্তি দুটোই আজন্ম আমার ব্যক্তিত্বে থাকবে বান্দির মেয়ে।
আর বাকি রইল ইগো। তোকে আমার প্রতি দুর্বল করাটা যদি আমার ইগো হয়, তাহলে শুনে রাখ, আমার ইগো অনেক হাই। আজ পর্যন্ত হেরে যাওয়া নামক শব্দের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি কখনো, না পরবর্তীতে কোনোদিন হবে। তুই বললি তুই কোনোদিনও আমার প্রতি দুর্বল হবি না, তাই তো? দেন সিগনোরা। শেষ বাক্যটুকু আওড়ে মুখটা আচমকা এগিয়ে আনে মুগ্ধ। ঠেকালো মেয়েটার একদম মুখের কাছে। বাঁকা হেসে তীক্ষ্ণ কণ্ঠে আওড়াল, মে আই গো ফর আ ট্রায়াল? মানবী নিশ্চুপ, কেবল দৃষ্টিজোড়া অপলকভাবে তাকিয়ে আছে রুরু মানবের চোখের পানে। বোধহয় অজানা মায়ায় বোধ হারিয়েছে সে। বেমালুমের ন্যায় অজান্তেই মাথা ঝাঁকালো ওপর নিচ। তা দেখে গাল ঠেলে নীরবে হাসল মুগ্ধ। তক্ষুনি মেয়েটার অধরে টুপ করে অধর ছুঁয়ে সেভাবেই হাসকি স্বরে শুধালো, কিসের অনুমতি দিয়ে দিলি বান্দির মেয়ে, খেয়াল আছে? এবার আমি ঠিক কতটা বেপরোয়া হব সহ্য করতে পারবি তো? কজ আমি জানি আমার জয় নিশ্চিত। রক্তাক্ত চারপাশ, এলোমেলো কামরা, নরম ফোমের বিছানায় দশা হয়েছে করুণ। বিছানার একপাশ দিয়ে ঝুলছে একখানা নিস্তেজ হাত, যার আঙুলগুলো থেকে চুইয়ে পড়ছে লৌহ। সাফেদ রঙা ব্ল্যাঙ্কেটের আড়ালে বোধহয় লুকিয়ে রাখা নিস্তেজ দেহটা। একজোড়া বুট পরিহিত কদমের মালিক নির্বিঘ্নে এগিয়ে এসে দাঁড়ালো বিছানার পাশে। গম্ভীর মুখভঙ্গি তার, এক হাতে ধরে রাখা টবেকো পাইপ, ঠোঁটের ফাঁকে মাউথপিস গুজে অনবরত টানছে তামাক। তার আশেপাশে গোটাকতক দেহরক্ষী, শত হলেও এত বড় মাপের গ্যাংস্টার বস সে। খানিকটা অ্যাটিটিউড তো থাকবে। সুদর্শনের কপালে ঘোচালেন এ পর্যায়ে। ঠোঁটের কোণে মাউথপিস চেপে রেখে নীরবে বাহাত নাড়িয়ে আদেশ ছুড়লেন, ব্ল্যাঙ্কেট সরা। পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ড তাই করলো। তক্ষুনি সামান্য এগিয়ে এসে এক ঝটকায় তুলে দিল ব্ল্যাঙ্কেটটা। অমনি আশেপাশে থাকা সকলে কেমন মুখ কুঁচকে ঘুরে গেলেন অন্যত্র। কেউ কেউ অলক্ষ্যে কেঁপে উঠলেন নিস্তেজ দেমিয়ানের অমন করুণ দশা দেখে। অথচ গ্যাংস্টার বস নিকোলাস নির্বিকার, ভ্রুক্ষেপহীন কায়দায় তামাক টানছে শব্দ করে। তন্মধ্যে পেছন থেকে এগিয়ে এসে গাব্রিয়েল নিজে নিকের শুভাকাঙ্ক্ষীর ডান হাত। আফ্রিকান বলিষ্ঠ পুরুষ সে, মুখখানা রাজ্যের অন্ধকার। গম্ভীর মুখ মানব তখন আলগোছে গলা খাকারি দিলেন। গমগমে গলায় বলে ওঠেন, বস, দামিয়ানকে কে মারলো এভাবে? সহসা নিকের সমুদ্র নীল আখিদয়ের শক্ত দৃষ্টি একত্রে নিক্ষিপ্ত হলো গ্র্যাভিয়েলের মুখপানে। অমনি থতমত খেল বেচারা। তড়িঘড়ি করে দৃষ্টি সরিয়ে কদম সরাতে চাইলে সম্মুখে থেকে ধেয়ে আসে নিকের বজ্রকণ্ঠীর ধমক, ইউ সান অফ আ বাস্টার্ড! মানুষ মারার স্টাইল দেখলে বুঝিস না এটা কার কাজ? এমন একটা নামি দামি হোটেলে এসে দিনে দুপুরে মানুষ মেরে যাওয়ার সাথে কেবল একজনেরই আছে। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় গ্রাব্রিয়েল। বিভ্রমে ডুবে অস্পষ্ট আওড়ায়, ইউ মিন ইটস মনস্টার? নিক বাঁকা হাসলো কেমন। তৎক্ষণাৎ শরীর ঘুরিয়ে কদম বাড়ালো অদূরের কাউচের পানে। সেথায় রয়ে শোয়ে নিজ আকর্ষণীয় পুরুষালী দেহখানা এলিয়ে দিয়ে পায়ের ওপর পা তুলল সে। ভীষণ ভাব নিয়ে তামাক টানতে টানতে আওড়ালো, যেহেতু মনস্টার নিচে এসে বাস্টার্ডকে মেরে দিয়ে গেছে, তার মানে ঘটনা সত্যি। মনস্টার হ্যাজ আ উইকনেস। গাব্রিয়েলের দৃষ্টি শুরু করলো এ পর্যায়ে। মুখটায় গম্ভীর যে ছাপ নামিয়ে সন্ধিহান গলায় বলল, কিন্তু এমনও তো হতে পারে আমরা একটু বেশি ভাবছি নিক। কারণ দামিয়ান তোমার কাছে ওই মেয়েটার খোঁজ দিয়েছে যাকে মনস্তার তার প্যালেসে আটকে রেখেছে। বাট অ্যাজ পার উই নো মনস্তারের প্যালেসে অনেকে আছে। আনডাউটেডলি সেখানে মেয়েও আছে। তাহলে তোমার কি সত্যি মনে হয় মনস্তার শুধুমাত্র ওই মেয়েটাকে প্রতি উইক? আই ডোন্ট নো হোয়াট, বাট আমার এটা মোটেও বিশ্বাস হচ্ছে না। নিরুত্তাপ নিক, পায়ের ওপর পা তুলে নাচাচ্ছে সে। দুহাতে কাউচের
গায়ে এলিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে আচমকা বিস্ফোরিত বাক্যে ছুড়ল সুদর্শন। স্বয়ং রুচি কিং যে মেয়ের সুরক্ষায় তাকে তার পেইন্ট হাউসে আড়াল করেছে, তার প্রতি মনস্তারের দুর্বলতা নেই বলছো? তক্ষুনি আকাশ ভেঙে পড়ল গাব্রিয়েল। মুখাভাবে তার মুহূর্তে লেপ্টে গেল হতবিহ্বলতার ছাপ। বিস্ময়াবহে দূরত্ব বাড়ল দু ঠোঁটের মাঝে। হতবিহ্বল কণ্ঠে আওড়ালো, এ কথা তুমি কি জানলে কিভাবে নিক? ওয়েট 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 আ মিনিট। থামল গাব্রিয়েল। এক মুহূর্ত স্থবির হয়ে বিচক্ষণতার সঙ্গে হিসেব কষল মনে মনে। একে একে দুই মিলিয়ে হঠাৎ আন্দাজে ঢিল ছুঁড়ে ফের আওড়ালো, এমন তো নয় মনেস্টারি হিডেন প্যালেসে আমাদের কেউ থাকবে না বলছো? নিকের রাগ বাড়িয়ে বলা বিস্ফোরিত বাক্যে আশ্চর্যের ছাপ ফুটল গ্যাব্রিয়েলের মুখে। সেই সঙ্গে বাড়ল তার কৌতূহল। মানব তৎক্ষণাৎ ছুটে এলো নিকের পানে, অতি আগ্রহে জানতে চাইল, কে সে নিক? আর এমন হলে আমরা এখানে বসে আছি কেন? এহেন কথায় প্রত্যুত্তরে করল না সুদর্শন গ্যাংস্টার বস। নির্বিকারে উঠে দাঁড়ালেন বসা ছেড়ে। হাতের তালুকে টবেকো পাইপখানা চেপে ধরে রেখে এগোলেন লিভিং এরিয়ার দিকে। তবে প্রতিমধ্যেই তার আর দৃষ্টি গিয়ে আচমকা ঠেকল অদূরের সোফার এক কোণে। সেথায় ব্ল্যাঙ্কেট গায়ের ওপর জড়িয়ে জড়সড় ভাব নিয়ে বসে আছে রুশ স্ল্যাট রমণী। তাকে দেখা মাত্রই নারী নিষ্পুলক মানবের অভ্যন্তরে আবেদনের বিদ্যুৎ ঝলকে ওঠে যেন। সে তক্ষুনি বাঁকা হেসে কদম বাড়ালো রমণীর দিকে। ভীত রমণী কিছুক্ষণ আগে স্বচক্ষে দেখেছে অত বড় দুর্ঘটনা, তাই তো কেমন ততস্থে সে নিক এগিয়ে এলো চুপচাপ। চোখে মুখে এক প্রকার লিপসা লেপ্টে ঠোঁট কামড়ে চেয়ে রইল মেয়েটার পানে। ভীত রমণীর রক্তিম মুখ পানে আপাতমস্তক পরক করতেই যুবক কেমন হিসিয়ে শুধালো। দামিয়ানের টেস্ট ছিল বলতে হবে। কথাটা বলতেই যুবক তৎক্ষণাৎ দুহাতে সজোরে ধাক্কা দিয়ে বসল রুশ স্লাট রমণীর গায়ে। এহেন আতর্কিত আক্রমণে সপ্তদশ দিশাহীন রমণী আচমকা হেলে পড়ল সোফার নরম কোলে। লিপসুক নিক তার পানে ঝুঁকে এসে গা থেকে ব্ল্যাঙ্কেটখানা টেনে সরাতে চাইলেই রমণী ভীত সন্ত্রস্ত কণ্ঠে আওড়ালো, নো নো, নট নাও। নিষিদ্ধ অনুভূতিতে টলমল নিক। থোড়াই শুনল রমণীর নাকচ। সে উল্টো এক হাতে তক্ষুনি রমণীর গা ঘেঁষে ব্ল্যাঙ্কেটটা টেনে এনে ছুঁড়ে ফেলল মেঝেতে। মুহূর্তেই উন্মুক্ত হলো রুশ রমণীর দেহ সৌষ্ঠ। নারী নিষ্পুলক যুবক কেমন বাঁকা চোখে চেয়ে দেখে যাচ্ছে মেয়েটাকে। রমণী নিজেকে ঢাকতে চাইলেই যুবক এক হাত রাখলো নিজ প্যান্টের অগ্রভাগে। অতঃপর রমণীর হাজার বাদ দেওয়া সত্ত্বেও খারাপ পুরুষ লিপ্ত হলো নিষিদ্ধ আদিম কাজে। এর মধ্যে লিভিং এরিয়ায় হাজির গ্যাব্রিয়েল। অস্থির উচ্চাটনে কি যেন বিড়বিড়িয়ে যাচ্ছে সে। আনমনে বাঁদিকে দৃষ্টি উঁচিয়ে তাকাতেই অমনি ফের থতমত খেলেন গম্ভীর পুরুষ। তড়িঘড়ি করে নজর ঝুঁকালেন প্রস্থান। ঘটাতে উদ্যত হতেই কোণাঘরে ভেসে এলো নিকের চিৎকার, ধ্বনিতে আওড়ানো বাক্য, আ ফাকিং বাস্টার্ড মনস্টার। শুনে রাখ, খুব শীঘ্রই তোর দুর্বলতা থাকবে আমার স্ল্যাটের জায়গায়, আর আমি রোজ না প্রতি মুহূর্তে তাকে নিলামে তুলব। আই প্রমিস, শহরের সবচেয়ে দামি স্টেজে ওর দাম উঠাবো আমি। ফাক। অন্ধকারে নিমজ্জিত কামরা, সেথায় চোখ যাচ্ছে, সেথায় ধুধু অন্ধকার। সপ্তদশীর কক্ষের দুয়ার পানে দাঁড়িয়ে আছে মিলা। চিন্তায় কপালের চামড়ায় পড়েছে ভাঁজের ছাপ। তরুণী এক মুহূর্ত সময় নষ্ট না করে তক্ষুনি পা ছোটালো কক্ষে। বিচলিত কণ্ঠে আওড়ালো, মুনলাইট, কোথায় তুমি? অন্ধকারে পা টিপ টিপ করছে মিলার। হাঁটার পথিমধ্যে হুট করে তার পদযুগল স্পর্শ পেল কারো শীতল অঙ্গের। তক্ষুনি ভরকায় মিলা। হাঁটা থামিয়ে তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসলো মেঝেতে। অন্ধকার হাতড়ে মেঝেতে পড়ে থাকা মানবীর গায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, মুনলাইট,
কি হয়েছে তোমার? এভাবে মেঝেতে শুয়ে আছো কেন? এই মেয়ে! সপ্তদর্শী সজাগ, তবু দুর্বল কণ্ঠে ফুঁড়ে কথা বের হচ্ছে না তার। মেয়েলা আরও অস্থির হলো। এক নাগাড়ে বেশ কবার ডাকার দরুন নীরব কান্নায় জর্জরিত মেয়েটা অস্পষ্টে থেমে থেমে বলল, কি হয়েছে? রমণীর সাড়া পেয়ে হাঁপ ছাড়ল মীলা। সন্ধিহান খানিকটা স্বস্তিতে মুদে আচমকা সতর্ক কণ্ঠে আরল, ওঠো ওঠো, কেউ তোমার অপেক্ষা করছে। হকচকিয়ে ওঠে মাহি, অবোধ কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে, কে? অন্ধকারে মিলার মুখ অভিব্যক্তি স্পষ্ট নয়, কেবল শোনা গেল তরুণীর সুমুষ্ঠ কণ্ঠ, তোমার পাগল পুরুষ। দুদিনের একটা মেয়ে, জাস্ট দুদিনের। কাল এসে আজকেই তার শ্যাডো মনস্টারকে নিজের আঙুলের ডগায় ঘোরাচ্ছে। আজ তার মিথ্যে এবং বানোয়াট কথার জের ধরে মনস্টার তোমাদের সবাইকে কুকুর পেটা করেছে। তারপরও তোমরা চুপ থাকবে? ওকে এত সহজে ছেড়ে দেবে? তোমরা কি ভুলে গেলে মনস্টার তোমাদের বলেছিল যে একে অপরকে মেরে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কেবলমাত্র, এবং সেই এই প্যালেস থেকে বের হতে পারবে। অথচ তোমরা কি করলে? প্যালেসের টর্চার সেল সেথায় মনস্টারের আদেশে একত্র করা হয়েছে সকল মেয়েদের। গম্ভীর মুখে অ্যালেক্সের অমন বিতর্কিত বাক্যবাণে দোলাচলে পড়লেন সকল মেইডস। বরাবর একে অপরের পানে তাকাচ্ছেন আর দৃষ্টে। এদিকে অলক্ষ্যে বাঁকা হাসছে অ্যালেক্স। ধূর্ত শিয়ালের ন্যায় মাহির বিরুদ্ধে বিষ ঢালছে সকলের মনে। প্রথম বাক্যবাণে সকলকে অমন ভাবনায় পড়তে দেখে ধূর্ত মানব ফের গম্ভীর কণ্ঠে মুখ খুললেন, তোমরা সবাই যেমন বন্দি, ওই মেয়েও তো তেমন বন্দি। তাহলে তোমাদের সাথে অমন ব্যবহার আর ওর সাথে আলাদা এটা কেন হবে? তোমরা কি এখনো বুঝতে পারছো না ওই মেয়ে ঠিক কতটা চালাক? ও ঠিকই নিজের রূপ এবং কথার জালে মানুষদেরকে ভুলিয়ে দিচ্ছে আর তোমাদের উপর অত্যাচার ঝাড়ছে। এখন চুপ করে থাকলে ও মানুষদের দিয়ে আমাদের সবাইকে মেরে ফেলবে, তোমাদের সবাইকে মেরে ফেলবে। একযোগে আঁতকে ওঠে সকলে। কেউ কেউ আগ বাড়িয়ে বলেই বসে, না না, ওই মেয়েকে আর বাড়তে দেওয়া যাবে না, ওর খেলা এ পর্যন্তই। সহসা বাক্য রহস্যময় বাঁকা হাসির রেশ ফুটল অ্যালেক্সের ঠোঁটের কোণে। গম্ভীর মুখ মানব চোয়াল শক্ত করে পিঠ ঘুরিয়ে দাঁড়ালো এবার। নিজের শেষ চাল চেলে বলে ওঠে, শোনো সবাই, যে ব্যক্তি ওই মেয়েকে সরিয়ে ফেলতে পারবে তাকে আমি নিজ দায়িত্বে এ প্যালেস থেকে পরিত্রাণ দেব। কথা দিচ্ছি। সুযোগ এই যে বন্দীদের নিকট নিজ আজাদি হাসিলের সবচেয়ে বড় সুযোগ, তাকে আর অত সহজে কেউ হাতছাড়া করে? প্রত্যেকের চোখে মুখে আচমকা ফুটে উঠল এক প্রকার বিদ্বেষ, যে বিদ্বেষের দোষী কারাগারে স্থান পেয়েছে। নিষ্পাপ সপ্তদর্শী, কে জানে এখন তার ভাগ্যে আর কি কি আছে। মাথার উপর তীব্র তুষারপাত। কেবল কোমল সপ্তদশী কাপা কাপা বদনে এসে দাঁড়িয়েছে প্যালেসের উল্টো দিকের দুয়ারপানে। তার পাশে দাঁড়িয়ে আছে মিলা, সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছে এদিক ওদিক। ভীত সপ্তদর্শী কেমন ঝোঁক গিলছে বারংবার। দোনামোনা করে হুট করে জিজ্ঞাসা করে ওঠে, এত রাতে এভাবে ওপেনলি দেখা করাটা কি আদৌ ঠিক মিলা? বিষ্ট যদি দেখে ফেলে? তক্ষুনি ঘাড় ঘুরিয়ে তাকায় মিলা। মুখে এক অদ্ভুত শান্ত হাসি রেশ টেনে এক হাতে আলতো করে জড়িয়ে ধরে মাহির কাঁধ সস্নেহের সুধায়। আরে ধুর পাগল, আমি আছি না, এত টেনশন নিচ্ছ কেন? তুমি নির্বিঘ্নে কথা বলো তোমার পাগল পুরুষের সাথে। আমি এখানেই, মানে ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে আছি। আমি নজর রাখবো কেউ এখানে আসে কিনা। তুমি যাও। হ্যাভ আ গ্রেট কোয়ালিটি টাইম ডিয়ার। বলেই মিলা কাঁধ ছাড়ল মাহির। সপ্তদর্শী আর কিছু বলার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে পা ঘুরল উল্টো পথে। এদিকে দ্বিধায় জর্জরিত মাহি। হঠাৎ বুক কাঁপছে তার। মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। মাহির উদ্বিগ্নতা বাড়ছে ক্রমশ। অভ্যন্তরীণ চিন্তায় বুথ থেকে মেয়েটা যেই না চলে যেতে উদ্যত হবে, অমনি অদূরের অন্ধকারে জঙ্গলের অদ্যপ্রান্ত হতে ভেসে এলো এক স্বল্প পরিচিত এক ডাক, সানবার্ড। সহসা থমকায় সপ্তদশীর পদযুগল। ছলাৎ করে উঠল বুক। ঠায় দাঁড়িয়ে রইবার কালে পেছন থেকে ফের ফিসফিসিয়ে ডেকে ওঠে যুবক, হ্যাঁ সানবার্ড, দেখা না করে চলে যাবে?
শুকনো ঢোক গিলল মাহি। ফ্রেশ হয়ে ঘুরে দাঁড়ালো সে। কদম দুটো সম্মুখে বাড়াতে গেলেই যুবক আচমকা সতর্ক কণ্ঠে বলে ওঠে, স্টপ। সেখানে আছো, যেখানে আছো সেখানেই থাকো। কাছে এলে বিপদ হতে পারে। মাহি থামলো। সরু দৃষ্টি আলগোছে উঁচিয়ে তাক করলো সম্মুখে। অদূরে স্রেফ অন্ধকার। সেথায় আদৌ কেউ আছে কিনা তা বোঝা মুশকিল। সপ্তর্ষি কাবা কাবা কণ্ঠে অস্পষ্টে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? অদূরে দাঁড়িয়ে থাকা কমান্ডার মায়াঙ্ক কেবল গভীর দৃষ্টি অবলোকন করে যাচ্ছে মেয়েটাকে। কণ্ঠে রাহ নেই তার। চোখ দুটোর তৃষ্ণা মেটাতে ব্যস্ত। যেন কতদিন ধরে প্রিয় মানুষ দর্শনের অপেক্ষায় ছিল তারা। এদিকে মাহির সর্বাঙ্গ কাঁপছে ঠান্ডায়। দেহে হাড় করে বাড়ি খাচ্ছে একে অপরের সনে। মেয়েটা ফের ব্যস্ত গলায় জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? মায়াঙ্ক মৃদু হাসলো। কণ্ঠে নমনীয়তা ঢেলে আওড়ালো, বলতে তো অনেক কিছুই চাই, তবে সময় আর সুযোগের অপেক্ষা। যাকে সেসব কথা। তা বলো তো সানবার্ড, তুমি আমায় ডাকলে কেন? কিছু কি হয়েছে? হুট করে পায়ের তলা থেকে মাটি সরে গেল মাহির। অভ্যন্তরে হোঁচট খেতে গিয়েও কোনো মতে রুখে গেল সে। কপালে উদয় হলো সন্দিগ্ধ ভাঁজ। তড়িঘড়ি করে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, মানে? আমি কখন ডাকলাম আপনাকে? আপনি তো আমাকে ডাকলেন। কি? আমি কখন? আমি তো... বাকিটা বলতে গিয়ে জিভ আটকালো মায়াঙ্কের। আনমনে তার দৃষ্টিকে থামলো মাহির ঠিক মাথার উপর। প্যালেসের টাওয়ারের ছাদ থেকে ধীরে ধীরে গড়াচ্ছে একখানা বিশাল বরফের স্তূপ, যা মেয়েটার মাথার উপর পড়লে হয় মাথা ফাটবে, নয়তো বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে নিশ্চিত। মায়াঙ্ক অস্থির হলো। তক্ষুনি মাহিকে সতর্ক করে দেবার ভঙ্গিতে আওড়ালো, সানবার্ড সরো, বরফ পড়ছে। বুঝলো না মাহি। চশমার আড়ালে ক্ষুদ্র চোখ চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে সন্ধিহান কণ্ঠে পরপরই জিজ্ঞাসা করলো, কি? কি পড়বে? মায়াঙ্কের অস্থিরতা বাড়ছে ক্রমশ। সতর্ক দৃষ্টিতে আবারও গিয়ে তাক হলো মেয়েটার মাথার ওপর। বরফটা বড্ড বেঁকে এসেছে। যে কোনো সময় ঘটবে দুর্ঘটনা। মায়াঙ্ক কেমন দিক বেদিকে শূন্যের ন্যায় ফের আওড়ালো, সরো সানবার্ড, মাথার উপর খেয়াল করো। হতভম্ব মাহি। কি বলছে কমান্ডার লোকটা? বারবার সরতে কেন বলছে? তার মাথার উপরই বা কি? ভাবতে ভাবতে রমণী আলগোছে মাথা তুলে তাকালো। অমনি দৃষ্টি থমকালো সপ্তদর্শী। চোখের সামনে অত উপর থেকে ধসে পড়ছে একখানা বরফ স্তূপ। হতবুদ্ধতার ন্যায় নিশ্চল হয়ে গেল রমণী। তড়িঘড়ি করে দুহাতে নিজের মুখ ঢাকতে গেলে আচানক একজোড়া শক্তপোক্ত হাতের হ্যাচকা টান সপ্তদর্শীর ক্ষুদ্র বদনখানে চলে উঠল বেশ। চোখের পলকে সে হাতজোড়া বলিষ্ঠ মালিক নিজ পাহাড়সম দেহের আড়ালে আড়াল করল রমণীর ক্ষুদ্র টলমটল বদন। জোরালো ধাক্কায় দুজনে গিয়ে আছড়ে পড়ল বরফের তুলতুলে গায়ে। থমকালো চারপাশ। থমকায় সপ্তদর্শী। এলোমেলো শতস্থ ভঙ্গি তার। চোখ থেকে সরে গিয়েছে চশমা। সে অবস্থায় কপালে কুঁচকে সম্মুখে তাকায় মাহি। পরপরই নিজেকে আবিষ্কার করলো বড় ঘৃণিত পুরুষের বুক পিঞ্জরে। মানবের বলিষ্ঠ দেহখানা তাকে আঁকড়ে রেখেছে। মাহি ধীরে ধীরে চোখ উঁচায়। বলিষ্ঠ পুরুষের সুশ্রী উদ্বিগ্ন মুখপানে দৃষ্টি নিবদ্ধ হতে আচমকা তার গাল বরাবর চুইয়ে পড়ল উষ্ণ তরল জাতীয় কিছু। মাহি ভরকায়। তড়িঘড়ি করে দৃষ্টি নিঘাত করতেই দেখে রূঢ় মানবের ঘাড়ের পেছন থেকে অবলীলায় গড়াচ্ছে উষ্ণ তাজা লৌহ। তবুও মানবের চোখে মুখে ব্যথার লেশ মাত্র নেই। সেথায় লেপ্টে আছে আকাশসম উদ্বিগ্নতা, যা তার কণ্ঠে ফুটে উঠল মাত্র একটি কথায়, আর ইউ ওকে সিগনোরা? চলবে। কেমন হয়েছে পর্বটি আমাকে জানতে ভুলবেন না। আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।